শুরু হয়ে গেছে অষ্টাদশ লোকসভার নির্বাচন আর আজ বাংলার উত্তরের 3টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এই সবকটি কেন্দ্রে কিন্তু সকাল 7টা থেকে ভোট পর্ব শুরু হয়ে গেছে। আর সেই সাথে সাথে বহু ধরনের ঘটনাও কিন্তু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করে দিয়েছে। প্রত্যেক বছরেরই এই একটা আশা থেকে যায় যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হবে, কিন্তু শান্তিপূর্ণ ভোটটা কোথায় হয় সেইটাই আমরা খুঁজবো এবার। তবে তার আগে আপনাদেরকে আজ জানিয়ে দিই, আজ এই সমস্ত রকমের আপডেট নিয়ে আলোচনায় থাকছি এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের তৃণমূল সমর্থক গৌরাঙ্গ চৌহান, পাশাপাশি আমার ডান দিকে রয়েছেন সিপিআইএম প্রতিনিধি প্রাণেশ সরকার এবং আমার সাথে আমার বাদিকেই বসে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সত্যজিৎ পাল। তো আজ আমরা এই চারজনে মিলে যে টান আলোচনা করব যে মূলত পশ্চিমবঙ্গে এই ভয় এবং ভোট, এই দুটো কোথাও না কোথাও কিন্তু একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। কিন্তু কেন এভাবে জড়িত আর কেনই বা এ ধরনের ঘটনা প্রত্যেকবার নির্বাচন আসলেই ঘটে চলে? কেন থাকে পশ্চিমবঙ্গবাসী একের পর এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী? কেন? এই সমস্ত কেনর উত্তর আজ আমরা এই অনুষ্ঠানে আমাদের অতিথিদের কাছ থেকে জানবো। তবে তার আগে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই যে মূলত কি ঘটেছে এই প্রথম দফার সকালের সেই লোকসভা কেন্দ্রগুলিতে। একবার দেখাবো আপনাদেরকে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছিল আর সেখানে নজরে ছিল কোচবিহারে একের পর এক কিন্তু অশান্তিপূর্ণ পরিস্থিতি কিন্তু দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে তুফানগঞ্জ তৃণমূলের নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তাও বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে কোচবিহারে বুথ সভাপতির মাথা ফাটার ঘটনা, দক্ষিণ কোচবিহার বিধানসভার চাঁদমারিতে উত্তেজনাকর পরিস্থিতি এবং দিনহাটার কুমুদিনী বিদ্যালয় চূড়ান্ত অব্যবস্থার শিকার। পাশাপাশি আরও কিছু যে ঘটনাগুলো সামনে এসছে সেটি হচ্ছে গিয়ে তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ, পাশাপাশি আরও কিছু ঘটনা কিন্তু সামনে রয়েছে। এই সমস্ত কিছু ঘটনা বিষয়ে আমরা আজ আলোচনা করব। তবে এই মুহূর্তে যে বিষয়ে আমরা সবার আগে কথা বলবো সেটি হচ্ছে আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সত্যজিৎ পালের সাথে। তো সত্যজিৎ বাবু, তোমার কাছ থেকে জানতে চাইবো মূলত এই কোচবিহার লোকসভা কেন্দ্রটি কিন্তু এক কথায় বলতে গেলে বাকি যে দুই কেন্দ্র রয়েছে সেইটার তুলনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর বলেই কিন্তু মনে করা হচ্ছে। আর সেই ক্ষেত্রে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু কোচবিহারেই মোতায়েন করানো হয়েছে। তো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি থাকাকালীন একের পর এক কোচবিহারের প্রত্যেকটি ভোট কেন্দ্রে এ ধরনের ঘটনা কি করে ঘটতে পারছে? কি করছেন আমাদের কেন্দ্রীয় বাহিনী? দেখো, একটা কথা বললো প্রথমেই যে শিউলি ফুল ফুটলে আমরা জানি শরৎকাল এসে গেছে, শারদ উৎসব, এবং কোকিল বসন্তকালে কোকিল ডাকলেই আমরা জানি বসন্তকাল। তো স্বাভাবিকভাবে বাংলায় হিংসা মানে বুঝতে হবে যে নির্বাচন চলে এসেছে, সে পঞ্চায়েত ইলেকশন হোক, লোকসভা হোক বা বিধানসভা ইলেকশন। তো যেহেতু কোচবিহার আমরা জানি নিশীথ প্রামাণিক সেখানকার সাংসদ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এবং তিনি কিন্তু যথেষ্ট পেশি শক্তি প্রয়োগ করে থাকেন। পাশাপাশি উল্টো দিকে দেখব তৃণমূল কংগ্রেস, তাদের কিন্তু যথেষ্ট ক্ষমতা রয়েছে, পেশি শক্তি কারো কিন্তু কম নয়। সুতরাং এদিক থেকে বলবো উভয় পক্ষই কিন্তু তাদের পেশি শক্তি, মানে যেটা রাজনীতি যেটা বলে যে ইস্যু, রাজনীতি দলের আদর্শ নীতি, তার পরিবর্তে পেশি শক্তিরা কিন্তু প্রধান হয়ে উঠেছে। যার ফলে দেখো একদিকে উদয়ন গুহর বিরুদ্ধে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে উদয়ন গুহর, এই যে টক্কর, যার ফলে কিন্তু বারবার উত্তেজনা চলে আসছে এই কোচবিহারে। এবার কেন্দ্রীয় বাহিনী যেহেতু রয়েছে, আমি বলবো কেন্দ্রীয় বাহিনী থাকলেই যে অশান্তি হবে না তার কোনো কারণ নেই। তার কারণ কেন্দ্রীয় বাহিনী বুথ সংরক্ষণের জন্য মোতায়েন করা হয়। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনী যদি বুথে থাকে তাহলে গ্রামগঞ্জে হিংসা হতে পারে। তো স্বাভাবিকভাবেই শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে হিংসা থামানো সম্ভব তা বলা যায় না। রাজনৈতিক নেতৃত্বকেও এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক নেতাদের উত্তেজনাপূর্ণ মন্তব্য এগুলো থেকে বিরত না থাকলে, কারণ তারা যদি উত্তেজনাপূর্ণ মন্তব্য করে থাকেন তাহলে ধরো দলীয় কর্মী সমর্থকরা কিন্তু উৎসাহিত হয়ে পড়েন, যার ফলে কিন্তু হিংসাটা আরও বেশি বেড়ে যায়। তো এদিক দিয়ে সবচেয়ে বেশি দায়িত্ব রাজনৈতিক নেতাদের নেওয়া উচিত।
একেবারে, তবে এই বিষয়ে সবচেয়ে বেশি দায়িত্ব রাজনৈতিক নেতাদের নেওয়া উচিত। তো আমি আমাদের সিপিআইএম প্রতিনিধি প্রাণেশ সরকার বাবুর কাছ থেকে জানতে চাইবো যে কোথায় গাফিলতি থেকে যাচ্ছে এই যারা রাজনীতিবিদ বা নেতা মন্ত্রীরা রয়েছে। দেখুন, নির্বাচন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হিংসা এবং নির্বাচন দুটো সমার্থক একদম শব্দে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে রক্তপাতহীন নির্বাচন এই সময়কালে অন্তত আমাদের চোখে পড়েনি। এবং আপনারা জানেন যে এই নির্বাচনে নির্বাচনটাকে আমরা রাজনৈতিক সংগ্রাম হিসেবে বামপন্থীরা আমরা দেখি, কিন্তু নির্বাচনে এটা দেখা যাচ্ছে যে এই নির্বাচন এবং নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে যে ধরনের ভাষা বিভিন্ন সভা থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, কেউ বলছেন গোখরো, কেউ বলছে কেউটে, এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এবং বিশেষ করে এই ধরনের ল্যাঙ্গুয়েজের ফলে যেটা উৎসাহিত হয় এবং তার ফলে এটা জনমানুষের একটা প্রতিফলন ঘটে। এবং নির্বাচনটায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে এই হিংসাটা কারা করছে? যারা সাধারণ ভোটার তারা তো ভোট দিতে চায়, তারা তাদের নাগরিকত্ব তারা প্রমাণ করতে চায়, তারা ভোটদান করতে চায়, তাদের মত প্রকাশের যে স্বাধীনতা সেটা থাকা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে যতই আধা সামরিক বাহিনী আসুক না কেন, অনেক ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে যে ভোটের আগে তারা আসছে ঠিকই, কিন্তু বুথ স্তরে যে রুট মার্চ করা, মানুষের মধ্যে কনফিডেন্স দেওয়া এবং যেখানে যেখানে স্পর্শকাতর বুথ রয়েছে সেগুলোকে চিহ্নিত করে সেই সমস্ত জায়গায় রুট মার্চ করা এবং যে অপরাধী যারা আছেন তাদেরকে যে ব্যবস্থা নেওয়া তাদের এগেনস্টে, সেগুলো নেওয়া হচ্ছে না। ফলত পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা দেখা যাচ্ছে যে শাহজাহানদের মতন চরিত্র যারা রাজনীতি করে বিগত 10-12 বছরের মধ্যে কয়েক কোটি টাকা যারা আয় করে, যারা বিভিন্নভাবে লুটের সাম্রাজ্য রাজত্ব করে, যারা বিভিন্ন ক্ষেত্রে চুরি ছিনতাই সমস্তভাবেই যারা যুক্ত, এবং রাজনীতি তাদের প্রফেশন, এবং এই প্রফেশনটাকে বাঁচাতে হবে, এই লাইসেন্সটাকে রিনিউ করতে হবে। এই লাইসেন্স রিনিউ করতে গিয়ে তাদেরকে যদি কাউকে খুন করতে হয়, কাউকে বাধাদান করতে হয় ভোটদানে, সেটা হচ্ছে। নির্বাচন কমিশনকে আরও সজাগ থাকা উচিত। বুথ স্তরেই শুধুমাত্র আধা সামরিক বাহিনী ওই ভোটের দিন বুথ কেন্দ্র পাহারা দেবে, তা দিয়ে তো নির্বাচন হবে না। বুথ কেন্দ্রের বাইরে একটা ভোটদাতা তারা গ্রাম থেকে আসছেন, দেখবেন যে ঘটনাগুলো কোচবিহারে ঘটছে, যে এই যে পেশি শক্তি, এই পেশি শক্তির প্রকাশ ঘটছে। এবং এই যে আজকে নিশীথ প্রামাণিক বলুন, এই ফ্রাঙ্কেনস্টাইন কারা তৈরি করেছে? নিশীথ প্রামাণিক কে? আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মানে তিনি রাষ্ট্রমন্ত্রী। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই নিশীথ প্রামাণিক একটা সময় তৃণমূল কংগ্রেসের ছিলেন, তিনি জানেন যে ভোট মেশিনের এটাকে কীভাবে বিগত দিনে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে, তারই প্রতিফলন ঘটছে। এবং উদয়ন গুহর যে ধরনের মন্তব্য, সেই মন্তব্যের ফলে যেটা সাধারণত যেটা দেখা যাচ্ছে গণ্ডগোল এবং প্ররোচনা সেটা বাড়ছে, এবং রাজনৈতিক নেতাদের আরও পশ্চিমবঙ্গের যে কৃষ্টি সংস্কৃতি, যে ঐতিহ্য ছিল, সেটাকে এরা ধুলাই মিশিয়ে দিয়েছে। এরা চুরি এবং সামগ্রিকভাবে যে কোনো কাজে এদের মানে কোনো বাদবিচার নেই, এবং তার ফলত যেটা হচ্ছে যে তারা এই যদি মসনদে না থাকে, ক্ষমতায় না থাকে, তাহলে তারা এগুলো অবাধভাবে লুণ্ঠন করতে পারবে না। সুতরাং লাইসেন্সটাকে রিনিউ করবার জন্য তারা যা খুশি তাই করতে পারে। তবে তার আগে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কি বলছেন আমরা শুনে নেব। সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা, যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট থেকে শুরু করে, কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে। যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস রয়েছে, যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে, প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে নিচ্ছে। আজ দেখুন আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে তারা প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ, সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা, যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। একেবারে আমাদের আরও একজন
অতিথি আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন তৃণমূল সমর্থক গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে এই মুহূর্তে নিশীথ প্রামাণিক কিন্তু একেবারে নাম নিয়েই বললেন যে তৃণমূল গুন্ডা, তৃণমূল অ্যান্টি সোশ্যালিস্ট, তৃণমূল ভোটাধিকার কেড়ে নিচ্ছে, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, নিশীথবাবু যে কথাটা বলছেন পুরোপুরি অসত্য এবং মিথ্যা কথা বলছেন। কারণ ক্রিমিনাল রাজনীতি এবং প্রতিটা ওইখানটায় যে ধরনের ঘটনা ঘটে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেজ থেকে বলতে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী এমন একজনকে করা হয়েছে যার এগেনস্টে প্রচুর কেস রয়েছে এবং সব থেকে বেশি ক্রিমিনাল নিয়ে তিনি সব সময় ঘোরেন। কিছুদিন আগে আমি রাস্তাতেও দেখেছিলাম একজন একটা বার্থডে পার্টি সেলিব্রেশন হচ্ছিল, সেখানটা কিছু উনারই গুন্ডারা গিয়ে সেই বার্থডে পার্টি সেলিব্রেশনটাকে বন্ধ করে দেয় এবং মারামারি ধস্তাধস্তি, এগুলো আমরা টিভিতে দেখেছিলাম। দ্বিতীয় কথা, আজকে যত আপনার কুচবিহারের যে জায়গাগুলোতে যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা জায়গায় দেখুন তৃণমূল কংগ্রেস আক্রান্ত। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হয়েছে, মাথা ভাঙায় বুথকর্মী আমাদের টিএমসির বুথকর্মীকে মাথা ফাটানো হয়েছে, ব্লক সভাপতিকে উপরে অত্যাচার করা হয়েছে। দেখুন, আমাদের দল সব থেকে আজকের দিনে এনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সাধারণ মানুষের সে সমর্থন নিয়ে আসতে লাগবে এবং কোনো রকমের গুন্ডামি মস্তানি করা যাবে না। সেটা পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা দেখেছি। এই বিগত পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়েছিলেন, এটা তো অস্বীকার করার কিছু নেই। তাহলে কারা খুন হলেন? যারা আক্রান্ত হলেন তারা খুন হলেন। খুন কারা করলো? খুন করলো সিপিএম এবং বিজেপি এবং কংগ্রেসের লোকরা। আজকে সিপিএম যতই বড় বড় কথা বলুক, মাথা ভাঙ্গায় কিন্তু কোনোদিনও ভোট হতো না। বামফ্রন্ট সরকারের সময়ে ওখানে কোনোদিনও ভোট, যারা দেখেছিলেন বামফ্রন্ট সরকারের সময় ওখানে থেকে যারা জিততেন, বিধায়ক যারা ছিলেন, তারা কোনোদিনও ভোট করতে দেননি। মানুষের উপরে নির্মম অত্যাচার হয়েছে দীর্ঘদিন থেকে। আপনার কাছে আসবো, সিপিআইএম প্রতিনিধি আমরা প্রাণেশ সরকারের সাথে কথা বলে নেব। তিনি কিন্তু একটু আগেই বললেন যে এই অশান্তির পেছনে সিপিআইএম এর হাত রয়েছে, কি বলবেন আপনি এই বিষয়ে? সাধারণ মানুষের সমর্থন নিয়ে আসতে হবে। পঞ্চায়েতে কারা ভোট লুট করেছে সেটা মানুষ দেখেছে। পঞ্চায়েতে সাধারণ মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেটা পঞ্চায়েতের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবং সবচেয়ে বড় যেটা ঘটনা, আমরা রায়গঞ্জ শহরে বাস করি, আমরা দেখেছি 2017 সালের যে রায়গঞ্জে পৌরসভা নির্বাচন, রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে এখানকার প্রতিনিধি তিনি বলতে পারবেন তিনি নিজের ভোটটা নিজে দিতে পেরেছেন কিনা? আসলে তার ভোটটাও দেখা যাবে তৃণমূলের সমাজ বিরোধীরা ভোটটা দিয়ে দিয়েছে, নিজেদেরকে বিশ্বাস করেনি। রায়গঞ্জের প্রত্যেকটা 27টা ওয়ার্ডেই যেভাবে বোম ফেলে, যেভাবে একেবারে সমাজ বিরোধীদেরকে দিয়ে যেভাবে ভোট লুট করা হয়েছিল, এবং সেই সময় আমাদের খুব ভাবতে অবাক লাগে। সে সময় এই প্রশ্নে যিনি নেতৃত্ব দান করেছিলেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি এখন রাজ্যের বিরোধী দল নেতা। তো স্বাভাবিকভাবেই এই কথাগুলো বলে তো লাভ নেই। বামফ্রন্ট আমলে যদি দেখা যায়, এই রবীন্দ্রনাথ ঘোষ বিজেপির, তিনি জিতেননি। দীর্ঘদিন কুচবিহার মিউনিসিপ্যালিটি পরিচালনা করেছেন কংগ্রেস। তো স্বাভাবিকভাবেই বামফ্রন্ট আমলে ভোট হয়নি একথা তিনি বলতে পারবেন না। উনি হয়তো মিথ্যাচার করছেন, কিন্তু স্বাভাবিকভাবে মানুষ সবটা জানে পঞ্চায়েতের ভোট কেন লুট হয়, পঞ্চায়েতের ভোট কারা লুট করে। শুধু পঞ্চায়েতের ভোট লুট নয়, আমরা এটা পর্যন্ত দেখেছি যে গণনা কেন্দ্রে গিয়ে গণনার যে রেজাল্ট সেটাকে পাল্টে দেওয়া হয়েছে। এবং যে নির্বাচনের এই যে প্রক্রিয়াটা যারা সামলেছিলেন, বিডিও থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকরা, তারাও পর্যন্ত এই পোস্টে তৃণমূলকে মদত করেছেন। সামগ্রিক অর্থে পঞ্চায়েতে কোনো প্রতিফলন ঘটেনি এবং গত পৌরসভা নির্বাচনেও কোনো রায়গঞ্জের মানুষ ভোট দিতে পারেননি। বোম পিস্তলের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবং তৃণমূল কংগ্রেস যে ওয়ার্ডে 27টার মধ্যে 25টা ওয়ার্ডে এইভাবে করতে পেরেছিল। এবং আমরা বাম কংগ্রেস সেই সময় আমরা জোট করে রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং 2টো আসন আমরা সেই সময় প্রতিরোধ করতে পেরেছিলাম, জন্যই জয়লাভ করতে পেরেছি। একেবারে প্রাণেশবাবু, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখুন, আজ কিন্তু অর্থাৎ এই কোচবিহারেই কিন্তু একের পর এক বোমা উদ্ধার হচ্ছে। কারণ আমরা কিছুক্ষণ আগে দেখেছি আর এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভেটাগুড়ির চিত্র। সেই ভেটাগুড়িতে কিন্তু একদম রাস্তার উপরে আপনি দেখতে পাচ্ছেন প্রকাশ্যে সেখানে বোমা রাখা হয়েছে। এমনকি আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা কি করে ঘটছে? কার মদত থাকতে পারে এসবের মধ্যে? দেখুন, বিষয়টা হচ্ছে যে এ রাজ্যে কোনো শিল্প তৈরি হয়নি। বিগত 11-12 বছরে মুখ্যমন্ত্রী একের পর এক শিল্প কলকারখানা করবার জন্য বিভিন্ন শিল্পপতিদেরকে নিয়ে বিভিন্ন রকমভাবে তিনি
বাণিজ্য সম্মেলন করেছেন, কখনো দিল্লিতে করেছেন, কখনো কলকাতায় করেছেন, কখনো বিদেশে লন্ডনে গিয়ে করেছেন, কিন্তু কোনো শিল্প তৈরি হয়নি। কিন্তু এই 12 বছরে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের মানুষ, সেটা হচ্ছে বোম শিল্প তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটেছে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কখনো বর্ধমানে হতে পারে, কখনো মেদিনীপুরে হতে পারে, যে বোম কারখানাগুলোতে যেখানে ম্যানুফ্যাকচারিং হয় সেই সমস্ত জায়গায় যে দুর্ঘটনাগুলো ঘটেছে, তার ফলে অনেক মানুষ প্রাণহানিরও শিকার হতে হয়েছে। এবং সামগ্রিকভাবে এই যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, রাজনীতিতে সমাজ বিরোধীদের যে অংশগ্রহণ এই 12 বছরে যেইভাবে বেড়েছে, তো এরা বোম পিস্তল নিয়ে কারবার করবে না, ভোটের দিন বোম মারবে না, এটা তো ভাববাই আকাশ কুসুম কল্পনা করার। বেশ, আমরা একবার গৌরাঙ্গ বাবুর কাছ থেকে জেনে নেব। গৌরাঙ্গ বাবু, তিনি কিন্তু একেবারে নাম উল্লেখ করে বললেন মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক পরিকল্পনায় তিনি কিন্তু প্রশ্ন চিহ্ন লাগাচ্ছেন, পাশাপাশি তিনি বলছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বোমা শিল্প গড়ে উঠেছে। কি বলবেন এ বিষয়ে? রেস্কিউ করা হচ্ছে, ছবি এই মুহূর্তে তোমার সামনে আমরা তুলে ধরছি তোমার মাধ্যমে। আমরাও রায়গঞ্জের মানুষ, আমরা দেখেছিলাম বামফ্রন্ট সরকারের 34 বছরের সময়কালে রায়গঞ্জে কত মার্ডার কোন হতো, কারা ক্রিমিনাল মস্তান বিবিডি মোড়ে পুষত, কারা শেল্টার দিত, কারা তাদেরকে লালিত পালিত করত, এবং কারা সমস্ত ক্লাবগুলোকে হচ্ছে তরোয়াল নিয়ে, অস্ত্র নিয়ে সন্ধ্যাবেলার পরে রায়গঞ্জ শহরে মানুষ বেরোতে পারতো না, যেতে পারতো না। আমরা যখন ছোট অবস্থায় ছিলাম আমরা পড়াশোনা করতে পারতাম না। প্রত্যেকটা ক্লাবগুলোকে কারা তুলে রাখতো, কারা ধরে রাখতো, তো সবাই মানুষ জানে। রায়গঞ্জে শান্তি শৃঙ্খলা ফিরেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এখানে খুনের রাজনীতি এবং ক্রিমিনাল রাজনীতি নাই। যারা ক্রিমিনাল করতো তারা আজকে জেলে রয়েছে। আজকে একটা কথা প্রাণেশবাবু বললেন যে শীতলকুচির ঘটনা বা ওখানকার ঘটনা, প্রত্যেকটা জায়গায় দেখুন এখন ওনাদের সময়ে কতগুলা গোটা ওয়েস্ট বেঙ্গলে তো সমস্ত শিল্প, পাট শিল্প, চট শিল্প, সমস্ত শিল্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বোম শিল্পর গল্প, এটা হচ্ছে ফেক এবং বানানো কথা। 2-4টা কোনো জায়গায় ঘটনা ঘটলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপ নিয়েছেন এবং নিজে পৌঁছে গিয়েছেন কোনো জায়গায় কোনো ইনসিডেন্টের ঘটনায়। এগুলো সিপিএম আর বিজেপি একে অপরের দোষর। অবশ্য সিপিএমের লোকরাই আজকে বিজেপি করছে, তারাই এই সমস্ত গণ্ডগোল করছে। আর আজকে শীতলকুচিতে যে ঘটনা বা কুচবিহারে যে ঘটনা ঘটছে, আজকে দেখুন তৃণমূল কংগ্রেস আক্রান্ত। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে ভোট করানো হচ্ছে। তারা বলেছিল, বিজেপি বারবার করে বলতো কেন্দ্রীয় বাহিনী থাকলে নাকি গন্ডগোল হয় না। তাহলে আজকে উত্তর ইলেকশন কমিশন দিবে, আজকে উত্তর নরেন্দ্র মোদী দিবে, আজকে তো স্বরাষ্ট্র দপ্তর দিবে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে। আজকে তো বাংলার পুলিশ নেই, এখানে সিভিক পুলিশ নেই। তাহলে কেন আজকে তো আমরা প্রশ্ন করব যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন আমাদের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হচ্ছে ঘেরাও হচ্ছে এবং বুথ ক্যাপচারিং। একটু সময় যাবে, দেখবেন নিশীথ প্রামাণিক এখন বেরিয়েছে, একটু পরে দেখবেন বুথ ক্যাপচারিং শুরু করবে। কেন্দ্রীয় বাহিনীর মদতে পিছনে কেন্দ্রীয় বাহিনীর সেলটা লোকজন থাকবে, বুথ ক্যাপচারিং শুরু করবে। নিজেরা ছাপ্পা মারে, নিজেরা ভোট করে, মানুষের ভোট দিতে দেয় না, মানুষকে আক্রমণ করে। যত সহনশীল তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে, অন্য পলিটিক্যাল পার্টিরা তত বেশি এগ্রেসিভ দেখাচ্ছে, যার ফলস্বরূপ আজকে এই ঘটনাটা ঘটছে। আর আমরা এটাকে ধিক্কার জানাই। আজকে 102টা কেন্দ্রে হচ্ছে লোকসভা নির্বাচন হচ্ছে, 21টা রাজ্যে নির্বাচন হচ্ছে সব জায়গাতেই বিভিন্ন জায়গার বিভিন্ন খবর কখনো টিভিতে পরিবেশিত হবে না, শুধুমাত্র হাইলাইট পশ্চিমবঙ্গ, শুধু ওই দেখানো হবে না, সব জায়গায় গন্ডগোল। বিজেপি যেখানে আছে সেই জায়গাটাই করবে, বিজেপি যেখানে আছে সেই জায়গাগুলো দেখানো হবে না টিভিতে কোনোদিনও। উদয়ন গুহকেও তৈরি করেছে সিপিএম। তাহলে এগুলো বললে হবে না। নিশীথ প্রামাণিক সিপিএম এর কথা বলে লাভ নাই। স্বরাষ্ট্র দপ্তরের কথা আজকে তো রাজ্যের পুলিশ নেই, আজকে তো সিভিক পুলিশ নেই, আজকে তো 12,000 কোম্পানি নেওয়া হয়েছে, 12,000 কোম্পানি, 3টা বুথ কেন্দ্রে নেওয়া হলো। মানুষ ভোট দিতে পেরেছে, আমরা উত্তর দিব না, তো উত্তর তো ইলেকশন কমিশন দিবে। আজকে তো বাড়ি থেকে পৌঁছাতে পারতো না। সিপিএম এর লোকদের বা কংগ্রেস বা বিজেপি, সাধারণ মানুষ প্রত্যেকের তো প্রশ্ন করা উচিত যে যারা কেন্দ্রীয় বাহিনী করে যায়, আজকে তারা ব্যর্থ কেন? রাজ্য সরকারের স্বতন্ত্র ক্ষমতা রয়েছে। রাজ্য সরকার একটা ইলেকটেড বডি, ইলেকটেড নমিনেটেড, তারা ইলেকশনে কেন রাজ্য পুলিশকে দিয়ে কেন? আমি বলছি না যে করবে, কেন তারা থাকবে না?
তাদেরকে কোথায় নেওয়া থাকবে? হবে না কেন? এক কোথায় পক্ষকে থাকবে? নেওয়া হবে কেন? আরে পুলিশই তো গাইড করছে, পুলিশ গাইড করছে না, পুলিশই তো পুলিশকে guide বাইরে করছে। রাখা হয়েছে। এটাই তো হচ্ছে আমরা বলছি পুলিশকে বামপন্থীরা, বাইরে রাখা যে হয়েছে। পুলিশকে বাইরে কেন্দ্রীয় রেখে বাহিনী আছে কেন্দ্রীয় ঠিকই, বাহিনী দিয়ে- কিন্তু কেন্দ্রীয় আরে বাহিনীকে কেন্দ্রীয় বাহিনী পরিচালনা থাকার করছে পরে তৃণমূল স্থায়ীভাবে কংগ্রেস লোকাল আক্রান্ত হচ্ছে পুলিশকে দিয়ে। বলুন। তারা সমস্ত তৃণমূল কিছু, কংগ্রেস আজকে আক্রান্ত সহযোগিতা কেন? করছে। তার মানে আপনারা খুশি হচ্ছেন? আসলে নির্বাচনে আপনাদেরকে একটা জায়গায় আপনি এটা মানুন চাই না মানুন, যে আমাদের প্রথম এই আলোচনাটা সূত্রপাত যেখান থেকে হয়েছিল নির্বাচনে হিংসা, এই হিংসাটায় রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকা কী হবে। আপনি যে কথা বললেন আমাদের বামফ্রন্ট আমলে এখানে ওখানে গন্ডগোল, আপনি বলুন যে বামফ্রন্ট আমলে একটা নেতার নাম বলুন যে হচ্ছে একদম সমাজ বিরোধী, কিন্তু আমি হাতে গুনে এখনই রায়গঞ্জ শহরে 4-5 জনের নাম বলে দেবো যারা যারা মজিদ মাস্টারকে নিয়ে আপনি কম জানেন, মজিদ মাস্টারকে নিয়ে কম জানেন। লক্ষণ সেট কি ছিল? লক্ষণ শেঠ লক্ষণ শেঠ সাংসদ ছিল, সাংসদ ছিল তো ওখানে কিভাবে ভোট হতো? আরে খুন করেছে নাকি? আপনি তো সমাজ বিরোধী, আপনি তো সমাজ বিরোধী বলছেন। সেটাই তো কেটে কেটে মানুষকে হচ্ছে নদীর জলে ওই ভাসিয়ে গল্প দিয়েছিল, বলে লাভ নেই, ওই পুকুরের জলে ঢুকিয়ে দিয়েছিল। নদীর জলের ওই গল্পগুলো তাপসী মালিকের ঘটনা কে বলবে? আরে মালপোয়া তো খাইনি তাপসী মালিকের ঘটনাটা বলুন। শাহজাহানরা যেভাবে রাতের অন্ধকারে মহিলাদেরকে ডেকে আপনাদের সময় মিডিয়া ছিল না, এখন তো প্রচুর মিডিয়া নিয়ে সেদিন গেছিল। মিডিয়া নিয়ে যাওয়ার পরে ছিল না, বামফ্রন্ট সরকার গেছে 2011 সালে, তারপরে আরো বামফ্রন্ট সরকার 2011 সালে গেছে। আপনি ভুল করছেন, মিডিয়া অনেক আগে ছিল না, এত মিডিয়া বিষয় ছিল না, আপনাদের দেখাতে পারা যেত না। আমরা অ্যান্ড্রয়েড মোবাইল মোটামুটি 2004 সালের সাথে অনেক লোকজন গেছিল মিডিয়া চালু করে দিয়েছিলাম। আরে শাহজাহান রাতের অন্ধকারে মহিলাদেরকে ডাকতো কেন সেটা আপনি উত্তর দিন। আমি বলে দিলাম এই যে মৌরুষি পাট্টা, আমি বলে দিলাম অভিযোগ হয়ে গেল। এবং বিশেষ করে যে লাইসেন্স, বিশেষ করে যে চুরির যে লাইসেন্স, আপনি ভাবতে পারেন একটা সাধারণ লোক। বেশ আপনাদের কাছে আসবো। সত্যদা, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হলো, বিশেষত এই যে নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে কিন্তু জোরালোভাবে কথা বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে এই যে আমাদের রাজ্যে এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এসেছে, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সেখানে সবচেয়ে বেশি যদি আমরা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার কম্পেয়ার করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে কোচবিহারে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সুরক্ষা ব্যবস্থা কিন্তু কোচবিহারেই সবথেকে বেশি মোতায়েন করা হয়েছে। কেন? যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন সেখানকার মানুষরা, আর যাতে শান্তিপূর্ণভাবে তারা ভোটদান করতে পারেন। কিন্তু তারা দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার পথে তাদেরকে এ ধরনের ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে, এ ধরনের বোমাবাজি, কার্যালয় ভাঙচুর, আগুন ধরিয়ে দিচ্ছে। এই জিনিসটা কেন? এগুলো কিভাবে সম্ভব হচ্ছে সত্যদা? দেখো, কোচবিহার জেলার যদি আমরা সীমান্ত দেখি, একদিকে রয়েছে আসাম, একদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে রয়েছে, অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু বাংলাদেশ। দিনহাটা, শীতলকুচি, সিতাই, মাথাভাঙা, এই 4টে বিধানসভা কেন্দ্রের অপোজিটে কিন্তু বাংলাদেশ রয়েছে। তো স্বাভাবিকভাবে বর্ডার অধ্যুষিত এলাকা, তো এখানে কিন্তু একটা কিন্তু সমাজ বিরোধী যদি আমরা বলি যে, যেমন ধরো গরু পাচার, অনেক অভিযোগ ওঠে, গরু পাচারের সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন, তো এই অভিযোগগুলো কিন্তু বারবার আসে। সুতরাং পাচার কার্য কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে হতো একটা সময়। তো স্বাভাবিকভাবে যে সীমান্ত এলাকা, তো এখানে ধরো অনেক রকম সমাজ বিরোধী পাওয়া, সেটা তৃণমূল আশ্রিত হতে পারে, বিজেপি আশ্রিতও হতে পারে। তো স্বাভাবিকভাবেই তো এদের ক্ষমতায় থাকতে হলে তো পেশি শক্তি প্রয়োগ করতে হবে, তো সেই কারণেই পেশি শক্তির কিন্তু যথেষ্ট পরিমাণে হয়। আর একটা জিনিস, যেটা বোমের কথাটা আসলো, এই বোমা যেখানে উদ্ধার হয়েছে জায়গাটা ভেটাগুড়ি কিন্তু নিশীথ প্রামাণিকের গড় একেবারেই। সুতরাং স্বাভাবিকভাবেই এটা যদি তৃণমূল কংগ্রেস যদি ওখানে বোমাবাজি করে থাকে, তাহলে বুঝতে হবে যে নিশীথ প্রামাণিকের দলবলকে বা তার বাহিনীকে ভয় দেখানোর জন্য, বা নিশীথের বাহিনী যদি বোমা বিস্ফোরণ করে থাকে, তো সেটা উদয়ন গুহ বাহিনী বা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো। তো এখানে কিন্তু পেশি শক্তিটা যথেষ্ট পরিমাণে ব্যবহারের হয়, এখানে আগেও হতো, এখনও হয়। আর একটা যেটা আমার এই কেন্দ্রীয় বাহিনীর কথা বারবার উঠে আসছে, দেখো বাংলা যে 3টে আসনে নির্বাচন হচ্ছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এখানে আমরা একটু পেছনে তাকাই। 2019 সালে এই উত্তরবঙ্গে যে 8টি লোকসভা কেন্দ্র রয়েছে, 8টার মধ্যে 7টাই কিন্তু দখল করেছিল বিজেপি এবং একটা পায় কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে খাতা খুলতে পারেনি। তো এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের পাখির চোখ উত্তরবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় বলো একাধিক সভা করেছেন, কোচবিহারে সভা করেছেন, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে, কিন্তু এই কোচবিহারে কিন্তু অশান্তিটা বেশি। তার কারণ কোচবিহারে পেশি শক্তি প্রয়োগের দুজনেই, কেউ কারোর থেকে কম যান না। আমরা যে এর আগে রবি ঘোষ ছিলেন, তিনিও এদিকে পটু ছিলেন,
এখন উদয়ন গুহ উঠে এসছেন, নিশীথ প্রামাণিক তো রয়েছে। আর একটা বলবো, নিশীথ প্রামাণিক যখন তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট ছিলেন এবং তাকে যখন দল থেকে বহিষ্কার করা হয়, সে সময় তিনি কিন্তু ভেটাগুড়িতে নিজের বাড়িতে বসেই কোচবিহার কিন্তু দিনহাটা স্তব্ধ করে দিয়েছিলেন। সুতরাং তার হাতে কিন্তু পেশি শক্তি প্রয়োগের ক্ষমতা আগে থেকেই ছিল। তো স্বাভাবিকভাবেই এবার দেখো আর দুটো কেন্দ্র যে বলবো, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, এখানেও কিন্তু বিশেষ করে জলপাইগুড়ি কেন্দ্র কিন্তু তৃণমূলের একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ আমরা দেখেছি বিজেপি প্রার্থী দিতে দেরি করেছে, তো জয়ন্ত রায়কে প্রার্থী করা হবে না নতুন প্রার্থী দেবে, এখানে কিন্তু বিজেপি অনেকটা সময় ডিলে করেছে। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এর আগে ধূপগুড়িতে আমরা দেখেছি উপনির্বাচনে জয় পেয়েছে। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু সম্ভাবনা কিছুটা হলেও জলপাইগুড়িতে রয়েছে, কিন্তু জলপাইগুড়ি বলো আলিপুরদুয়ার বলো সেভাবে কিন্তু উত্তেজনা এতটা দেখা যাচ্ছে না যতটাই কোচবিহারে হচ্ছে। বিশেষ করে কোচবিহারে তো দিনহাটা এবং সিতাই, এই দুটো কেন্দ্রেই সবথেকে বেশি। তো পেশি শক্তি দুজনের সমান বলেই এখানে পেশি শক্তি বের। কিন্তু কেন্দ্রীয় বাহিনী বলবো, কেন্দ্রীয় বাহিনী দেখো, কেন্দ্রীয় বাহিনী আবার বলি যে কেন্দ্রীয় বাহিনী বুথ সংরক্ষণের জন্য রুট মার্চ তো পুলিশ করায়, কারণ পুলিশই তো কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করায়। তো স্বাভাবিকভাবেই গ্রামগঞ্জে যদি অশান্তি হয়, বোম বিস্ফোরণ হয়, তো কেন্দ্রীয় বাহিনী সেখানে যেতে গেলে বুথ ছেড়ে দিতে হবে, তাহলে বুথে অন্যরকম উত্তেজনা সৃষ্টি হবে। তো শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে মনে হয় না যে অশান্তি থামানো সম্ভব হবে। একবারে। তবে প্রাণেশবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, নিশীথ প্রামাণিক একটু আগে যখন উদয়ন গুহকে নিয়ে কথা বলেছিলেন, তিনি উদয়ন গুহর বিষয়ে বলেছিলেন যে উদয়ন গুহকে ছুট দেওয়াটাই ভুল হয়েছে, আর উদয়ন গুহই নাকি বাকি এই অশান্তিকর পরিস্থিতির জন্য নাকি উদয়ন গুহই দায়ী। এই বিষয়ে আপনি কি বলবেন? নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিংসা ছড়াতে পারে বা গণ্ডগোলের মতন সৃষ্টি পরিচালনা তৈরি করতে পারে, তাহলে নির্বাচন কমিশন চাইলে তাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গার বাইরে সে যাতে না যেতে পারে সেই ব্যবস্থা করতে পারে। এবং আমরা জানি কুচবিহার বরাবরই বিভিন্ন রকম নির্বাচনে আমরা দেখেছি বিগত কয়েক বছরে, 10-12 বছরের মধ্যে যদি দেখা যায় যে কুচবিহারে হিংসার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে আমরা বামপন্থীরা যেটা মনে করি যে এই ধরনের হিংসাকে আটকাতে গেলে যে ধরনের আরও ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দরকার ছিল সেটা কিন্তু উপযুক্ত নয়। এটা ঠিক যে বুথ কেন্দ্র সামলাবে আধা সামরিক বাহিনী, তার পাশাপাশি সামগ্রিকভাবেই যদি দেখা যায় যে এই সমাজ বিরোধীদেরকে একদম খোলা ছেড়ে দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যারা বিগত দিনে দেখা গেছে যে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর করেছে, যারা বিভিন্নভাবে প্রচারে বাধা দান করেছে, এই সময়ের মধ্যেও আমরা দেখেছি যে আমরা কুচবিহারে আমাদের প্রচারে বাধা দান করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, আমাদের যুবকর্মীদেরকে মারধর করা হয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো সামগ্রিকভাবে ভোটের দিন তারা চন্দন পরে তিলক কাটতে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করবে আর বাড়ি ফিরে যাবে, এই ঘটনা তো ঘটবে না। এরা হিংসা ছড়াবেই। স্বাভাবিকভাবেই এই যে বলা হলো যে, এবং আমাদের পলিটিক্যাল অ্যানালাইসিস তিনিও বললেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের মাসেল পাওয়ার দেখাচ্ছে না, একদিকে নিশীথ প্রামাণিক, অন্যদিকে উদয়ন গুহ। আসলে আমরা এদের মধ্যে সীমাবদ্ধ থাকছি। আসলে মূল বিষয়টা মানুষের রুটি রুজি, সেটা বড় প্রশ্ন নয়। আসলে কে যাবে পার্লামেন্টে, কে তার মৌরসি পাট্টা বজায় রাখবে এবং পাচার করবে, গরু পাচার করবে, তারপরে বিভিন্নভাবে বালি খাদান থেকে টাকা নেবে বা বিভিন্নভাবে তাদের সম্পত্তির পরিমাণ বাড়াবে এবং তাদের ফলোয়ার্সদেরকে নিয়ে তারা মোচ্ছব করবে। আসলে মানুষের রুটি রুজির প্রশ্নটা বামপন্থী এবং তাদের সহযোগী ছাড়া এরা অন্তত বলবে না। এবং সেই কারণেই এই এত গণ্ডগোল, এত রক্তপাত, এত হিংসা, এই ধরনের ঘটনা ঘটবে। এবং মানুষের এক্ষেত্রে আপনারা যদি দেখেন যে মিডিয়ার একাংশ এই দুটো রাজনৈতিক দলকে নিয়ে যেভাবে আজকে তারা প্রেজেন্টেশন করা হচ্ছে, এখানে বামপন্থীরা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেটা বলতে চাই, নির্বাচনটাকে আমরা দেখি রাজনৈতিক সংগ্রাম হিসেবে, মানুষের রুটি রুজির কথা বলবে এবং নির্বাচন হবে যাতে আগামী দিনে পার্লামেন্টে গিয়ে আজকে যে ধরনের সমস্যায় সাধারণ মানুষ পড়ছে, আজকে জিনিসপত্রের দাম বাড়ছে, তো স্বাভাবিকভাবে এই কথাগুলো বলবার জায়গা থাকছে না। তো আমরা অন্তত রুটি রুজির প্রশ্নে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং চাই রক্তপাতহীন নির্বাচন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলতে চাই কে কাকে ভোট দেবে সেটা তাদের নিজস্ব অভিমত, কিন্তু হিংসাহীন একটা আমরা সুন্দর বাংলায় যাতে ভোট হয় এরকম একটা আমরা পরিবেশ চাই। কোনো কেউটে গোকুড়ো বা বিভিন্নভাবে যারা উস্কানিমূলক বার্তা দিচ্ছেন তারা কিন্তু পশ্চিমবঙ্গে বাস করবেন না। পশ্চিমবঙ্গের বাস করছেন, অনেকে বাইরে থেকে আসছেন।
ডেলি প্যাসেঞ্জারই করছেন এবং একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের এটা লজ্জা, গোটা দেশের অন্যান্য কেন্দ্রেও ভোট হচ্ছে, কোথাও এত রক্তপাত হচ্ছে না, এত টিভি মিডিয়ায় এইভাবে করে কিন্তু নিউজ আসছে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য যে এই দুটো রাজনৈতিক দল ক্ষমতার দম্ভে তারা আজকে একটা হিংসা এবং রক্ত ঝরছে মানুষের, এই দৃশ্য আমাদের দেখতে হয়েছে, আগামী বিগত দিনেও দেখতে হয়েছে এবং আজকেও আমরা দেখছি। প্রথম দফার নির্বাচনেই এই ধরনের বোম উদ্ধার হচ্ছে, এটা লজ্জাজনক। বাবু, আপনার কাছ থেকে জানবো আপনি এই বিষয়ে কি বলবেন, আর তার পাশাপাশি নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে নিয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে। দেখুন, 5 বছর আমাদের বিশ্লেষক যিনি বললেন যে উত্তরবঙ্গে 9টা সিটের মধ্যে 8টা সিটই বিজেপি পেয়েছিল গত নির্বাচনের সময়। 8টা সিটকে যদি আমরা বিশ্লেষণ করি, 8টা 5 বছর চলে গেল সাংসদ এবং তাদের হচ্ছে সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার। সেই সরকারটা কিছু বিল রাতের অন্ধকারেও পাশ করিয়ে নিয়েছে, কিছু মানুষের ক্ষেত্রে মানুষের কিছু জায়গাগুলো হলো যেগুলো মানুষকে ক্ষতি করে, কৃষি বিল থেকে শুরু করে বিভিন্ন, সেগুলো রাতের বা কোথাও সরকার ভেঙে দেওয়ার অপচেষ্টা, অপব্যবহার বিভিন্ন কিছু করছে। কিন্তু 8টা যে সাংসদ থেকে গেছিল, সেই 8টা সাংসদের মধ্যে 8টা সাংসদই উত্তরবঙ্গের ক্ষেত্রে কি উন্নয়নটা এনেছে। আজকে যদি প্রশ্ন করি, আমরা ভোট দিতে মানুষ যাচ্ছে, সাধারণ মানুষ ভোট দেবে, ভোট দিয়ে 8টা সাংসদ ওই এলাকার একটা যদি উন্নয়ন দেখান, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এনে দেওয়া একটা প্রজেক্ট, তাদেরই তো সরকার ছিল, কেন্দ্র সরকার, তাদের যদি কেন্দ্র সরকারটা তাদের সাংসদ তারা এবং তাদের যে প্রতি বছর যে কোটি কোটি টাকা তারা পান, সেই টাকাটাও কি খরচা করেছেন, যদি প্রশ্নটা এখানটায় থাকে তাহলে মানুষ সব কথা উত্তরটা বুঝে যাবে। তারা কোনো কাজ করেনি। যখন দেখছে আমরা ভোট পাবো না, ভোট না পাওয়ার সম্ভাবনা এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত স্বচ্ছ প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের এগেনস্টে জেতাটা এখন অসম্ভব হয়ে পড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ সুবিধা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। প্রত্যেকটা উত্তরবঙ্গের যত যা বলুন, প্রত্যেকটা মানুষ, সে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলুন অথবা হচ্ছে SC ST যার কথাই বলুন না কেন, বা পাহাড়ের উন্নয়নের কথা বলুন, যতটুকু পেরেছেন, রাজ্য সরকারের সীমিত আর্থিক বঞ্চনা কেন্দ্র সরকার করছে, তারপরেও সীমিত ক্ষমতার মধ্যে দিয়েও কিন্তু বারবার করে উত্তরবঙ্গে কিন্তু দিদি গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে, এমন ওইখানটায় মহকুমা ছিল না, সেই মহকুমাও তৈরি করে দেওয়া হয়েছে। একটা ল্যান্ডের সমস্যা ছিল কুচবিহারে, কিছু ল্যান্ডগুলো হচ্ছে বাংলাদেশের সাথে যুক্ত ছিল, সেটাকেও করে দেওয়া হয়েছে। প্রচুর সমস্যা, এগুলো যদি আমরা বলি তাহলে অনেক সময় লেগে যাবে। কিন্তু আজকে কেন্দ্র সরকারের 8টা সাংসদ থাকা সত্ত্বেও একটাও যখন উন্নয়ন করতে পারেনি, তখন ভোটটা তো লুট করতেই হবে। ভোট লুট করতে গেলে মানুষকে মারতে হবে, বোমাবাজি করতে হবে, নিজ এলাকাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের মানুষকে বাধা দিতে লাগবে, আটকাতে লাগবে। এছাড়া তো তাদের কাছে অপশন নাই। তাদের পিছনে কে পিছনে দাঁড়িয়ে রয়েছে? রাজ্যপাল দাঁড়িয়ে রয়েছেন পিছন দিক থেকে। রাজ্যপাল কি নমিনেটেড পারসন? রাজ্যপাল পিস রুম থেকে বসে কন্ট্রোলিং করছেন। রাজ্যপালকে বলে দেওয়া হয়েছে তুমি কন্ট্রোলিং করে ভোটটা জেতাও, পিছন থেকে হচ্ছে কেন্দ্র বাহিনী যাচ্ছে, আমরা বাকিটুকু আমরা দেখে নেব। এই আপনি দেখুন, এখানে টিভিতে আপনি বসে থাকবেন, দেখবেন 2:30-3টার পরে কি ঘটনাটা ঘটে। মানুষকে ভোট দিতেই দেওয়া হবে না বিজেপির এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, এবং সাধারণ মানুষের হচ্ছে ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য লড়াই তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট করছে। ডেফিনেটলি দেখুন, হবে একটা ভালো কিছু হবে। একসময় মনে করেছিল ওরা। বাবু, আপনার কাছ থেকে জানবো, এই যে গৌরাঙ্গ বাবু যেমনটা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা আরও যে ধরনের প্রকল্প রয়েছে, তো শুধু এই প্রকল্পের টাকাগুলোই দিয়েই কি মানুষ জীবন কাটিয়ে দিতে পারবে? চাকরি প্রার্থীরা কি করবেন? তা এ রাজ্যে চাকরি প্রার্থীরা কোন পরিস্থিতিতে আছেন সেটা উনিও একজন শিক্ষক, উনি খোঁজখবর রাখেন কিনা আমার ঠিক জানা নেই, যে এ রাজ্যে পরেশ অধিকারীর মেয়ে তিনি কিভাবে চাকরি পেয়েছিলেন এবং কিভাবে চাকরি তার চলে যায় সেটা সবাই জানেন। এ রাজ্যে ঘুষ ছাড়া চাকরি হয় না। শিক্ষিত বেকাররা ধর্ণা মঞ্চ দেয় গান্ধী মূর্তির সামনে কলকাতায়, প্রায় দীর্ঘদিন ধরে অনশন জারি রাখেন। এ রাজ্যে এসএসসি থেকে শুরু করে এসএসসি তো হয়ই না। প্রথম কথা হচ্ছে যে আগে যেরকম বামফ্রন্ট আমলে প্রতি বছর এসএসসি চালু হওয়ার পর তাহলে 1 লক্ষ প্রাইমারি টিচার রিক্রুটেড হলো কি করে? আমি বলিনি, একটু বলে দেন। হ্যাঁ, এটাও বলে দিয়েন, অ্যাড করে দিয়েন। আমি বলিনি যে বামফ্রন্ট সরকারের সময় প্রতি বছর এসএসসি একটা উৎসবের মেজাজ নিয়ে হতো। প্রতি বছর প্রান্তিক, গরিব, মেধাসম্পন্ন ঘরের ছেলেমেয়েরা প্রতি বছর
মানে উৎসবের চেহারা নিয়ে তারাও কিন্তু এসএসসিতে বসতো এবং নিয়ম করে তারা জানতো যে প্রত্যেক বছর তারা এসএসসি হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং চাকরির একটা সুযোগ থাকবে। কিন্তু আমরা এই গত 11-12 বছরের মধ্যে এসএসসি কয়বার হয়েছে গৌরাঙ্গবাবু উত্তর দিক? প্রাইমারিতে ভেরি রিসেন্ট কিছু নিয়োগ হয়েছে, কিন্তু আমরা এটাও দেখেছি যে প্রাইমারিতে রিক্রুটমেন্টের নামে বিগত 11 বছরে কারা ফুলে ফেঁপে উঠেছে, কারা আজকে জেল খাটছে, কারা কাদের ঘরের থেকে, কাদের বান্ধবীর ঘরের থেকে, ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। আজকে শিক্ষামন্ত্রী জেলে কি দৃষ্টিকোণ থেকে দেখছেন উনি? আর উনি যে কথাটা বললেন, গৌরাঙ্গবাবু যে কথাটা বললেন, আরে লক্ষণ শেঠকে তো আমরা বহিষ্কার করেছিলাম সিপিএম পার্টি। আরে তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জিকে কতদিন পর বহিষ্কার করলো? আজকে কেন অনুব্রত মণ্ডল তার মেয়ে সমেত জেলে বসে রয়েছেন? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী তিনি জেলে বসে আছেন, লজ্জা লাগেন? এ রাজ্যের শিক্ষা থেকে মানে সমস্ত ক্ষেত্রে দুর্নীতিতে একদম আতুর ঘরে পশ্চিমবাংলাকে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। খাদ্যে কেলেঙ্কারি, টিপল কেলেঙ্কারি, আমফানে কেলেঙ্কারি, বিভিন্ন ক্ষেত্রে বালির কেলেঙ্কারি, গরুর কেলেঙ্কারি, সমস্ত ক্ষেত্রে অভিযোগ যাদের বিরুদ্ধে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। সে চারানার নেতা হতে পারে, সে রাজ্যের মন্ত্রী হতে পারে। রাজ্যের মন্ত্রী জেলে রয়েছে 34 বছরে, একটা উদাহরণ দিন। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, জ্যোতি বসুর সরকার, একজন মন্ত্রী জেল কেটেছে দুর্নীতির দায়ে। আমরা রাজনীতি ছেড়ে দেবো, সেই দাগ অন্তত দিতে পারবেন না। কিন্তু লজ্জা লাগে না যে রাজ্যের একটা শিক্ষামন্ত্রী তিনি জেল খাটেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী তারা জেলে বসে রয়েছেন। এই শাহজাহানের মতন চরিত্ররা ফুলে ফেঁপে ওঠে কার মদতে? কার হাত ছিল তার মাথার উপরে? কয়েক হাজার কোটি টাকার মালিক। ভাবা যায় এই 12-13 বছরে এত সম্পত্তি বৃদ্ধি হয়? তো এই সামগ্রিকভাবে এই যে ব্যবস্থাকে টিকিয়ে রাখা, এই দুর্নীতি এই যে জায়গায় নিয়ে গেছে এবং তাকে টিকিয়ে রাখা, সেই মৌরসি পাটটাকে বজায় রাখবার জন্য নির্বাচনে জিততে হবে। নির্বাচনে জিততে গেলে যদি মানুষকে রক্তাক্ত করতে হয় সেই কাজ করবে। এবং তৃণমূল কংগ্রেসের লুম্পেন বাহিনী, সমাজবিরোধী গোষ্ঠী যারা আজকে রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে এবং নামাবলী গায়ে দিয়ে আজকে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতায় পর্যবসিত হয়েছে নিচু স্তরে, ব্লক লেভেলে, মানে গ্রামীণ লেভেলে। বেশ, গৌরাঙ্গবাবু কি বলবেন এ বিষয়ে এবার? দেখুন, প্রাণেশবাবু যেটা বললেন যে হচ্ছে শাহজাহানের কথা বারবার করে বলছেন, উনি ভুলে গেছেন হয়তো শাহজাহানের সমস্ত কিছু মানে জন্মদাতা এবং শাহজাহানকে ফুলে ফেঁপে বৃদ্ধি হওয়ার পিছনে সিপিএম দায়ী, কারণ সিপিএমটা তিনি করতেন এবং সিপিএম এর সময় ছিলেন, সিপিএম এর সময় ছিলেন। আপনি ভুলে গেছেন? হ্যাঁ, প্রাণেশবাবু আমি বলিনি, তাহলে ব্যাংক আমি বলিনি শাহজাহান 11 বছর আগে কি ছিল, আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আপনাদেরকে খানিকটা বিরত করছি। আমরা এই মুহূর্তে ভোট শতকরার আপডেটটা দেখে নেব একবার। একবারে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল 3 কেন্দ্রে, আর সকাল 9টা পর্যন্ত যে ভোট গ্রহণ হয়েছে সেই শতকরা প্রকাশ করেছে ইলেকশন কমিশন, সেইটি আমরা একবার এক নজরে দেখে নেব। আর সেই শতকরা অনুযায়ী কোচবিহারে 15.26%, আলিপুরদুয়ার 15.91%, জলপাইগুড়ি 14.13% ভোট দান এই মুহূর্তে পর্যন্ত যা আপডেট এসছে। আর এই তথ্য প্রকাশ করেছে খোদ ইলেকশন কমিশন। এবার আমরা দেখে নেব যে এই 11টা পর্যন্ত কতটুক শতকরা পড়ল। কোচবিহারে 33.63% ভোটদান হয়েছে, আলিপুরদুয়ারে 35.20, জলপাইগুড়িতে 31.94% ভোট প্রকাশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তো শেষ অবধি এই 3 কেন্দ্রের থেকে কত শতাংশে ভোট পড়ে সেদিকে নজর থাকবে ট্রাইব টিভি। বেশ, তবে আমরা আবারও আমাদের অতিথির কথা শুনবো, তবে তার আগে শুনে নেব যে উদয়ন গুহ কি বলছেন। বিভিন্ন জায়গায় খবর এসছে, মানে মূলত ভ্যাটাগুড়ির থেকে যে খবর আমরা পেয়েছি, ভ্যাটাগুড়িতে অনন্ত বর্মন আমাদের যে ব্লক সভাপতি, তাকে আপনারা দেখেছেন কিভাবে মারা হয়েছে। রক্তাক্ত অবস্থায় একটা ছেলে, সে হাসপাতালের বিছানায় ভোটের দিন পড়ে আছে এবং তাকে পরিকল্পিতভাবে বিজেপি মেরেছে যাতে সে এলাকায় ঘুরতে না পারে, এলাকায় থাকতে না পারে। কারণ তারা এই এলাকাটাকে একেবারে ভোট লুটের জায়গা করতে চায়। তা সেইখানে যারা বাধার কারণ হবে তাদের উপর অত্যাচার হবে, তাদের উপর মানসিক
অত্যাচার করা হচ্ছে, তাদেরকে যাতে তারা যাতে ভোট দিতে যেতে না পারে তার জন্য। একেবারে এ বিষয়ে পাল্টা মতামত করলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, আমরা শুনবো। देखिए, इलेक्शन कमीशन ने तो बहुत हद तक कंट्रोल कर लिया, लेकिन कुछ टीएमसी का एंटी सोशल एलिमेंट्स है जो खुला घूम रहे हैं और प्रोवोक कर रहा है पुलिस को और जो है टीएमसी का गुंडा को, ताकि लोग जो है बूथ तक ना जा पाए। इसका प्रयास तृणमूल कांग्रेस कर रहा है। मैं कहूंगा तृणमूल कांग्रेस हारने की जो डर है उनकी आंखों में दिखाई दे रहा है। तृणमूल कांग्रेस की जो लीडर्स है उनकी आंखों में दिखाई दे रहा है, ममता बनर्जी की आंखों में दिखाई दे रहा है। और इसलिए ये जो वायलेंस है, ये वायलेंस करने का काम ममता बनर्जी उनका जो पार्टी के माध्यम से कर रहा है। मैं कहूंगा कि लोग पूरी तरह से तैयार है, टीएमसी का गुंडे का प्रतिरोध करने के लिए पूरी तरह से तैयार है। और मैं आप देख रहे कितना नीच पॉलिटिक्स है टीएमसी का, कि जर्नलिस्ट का ऊपर भी आक्रमण किया, सांबादिक बंधुओं का ऊपर भी आक्रमण किया, गाड़ी तोड़ दिया। तो आप सोच सकते हैं कितना वायलेंस यहाँ पर है, और इस वायलेंस की जवाब लोग अपनी वोटों के माध्यम से निश्चित रूप से देंगे। देखिए बहुत जगह पर जो है पुलिस सेंट्रल फोर्स को मिसगाइड कर रहा है। मैं कहूंगा कि पुलिस को ये रोल नहीं लेना चाहिए, निरपेक्षता के साथ काम करना चाहिए। और जो लोग अभी तक वोट देने नहीं जा पाए उनको बूथ तक पहुंचाने का काम पुलिस को करना चाहिए, ताकि लोग अपना गणतांत्रिक अधिकार जो है उसको प्रयोग कर पाए। देखिए जितना शांति का हम लोगों ने कल्पना। একেবারেই নিশীথ প্রামাণিক কিন্তু গৌরাঙ্গবাবু বারবার তৃণমূলকেই কিন্তু নিশানা করছেন। আর পাশাপাশি আরও একটা জিনিস তিনি বলছেন যে অনেকটা পরিস্থিতি কিন্তু সামাল দিয়েছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী যেখানে মোতায়েন আগের থেকেই করা রয়েছে, আর পাশাপাশি ইলেকশন কমিশন যেখানে বারবার বলে দিয়েছে যে প্রত্যেকটি আনাচে কানাচে অলিতে গলিতে একেবারে বুঝে তারা সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন, যাতে তারা প্রত্যেকটি পরিস্থিতি একেবারে স্বচক্ষে নজর রাখতে পারেন। তারপরেও এ ধরনের ঘটনা, কিন্তু ক্যামেরায় যে দৃশ্যগুলো বন্দী হয়েছে আপনি নিজে দেখুন, দূর দূরান্তে কোথাও কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছাড়ুন পুলিশ প্রশাসন কিছু নেই, শুধুমাত্র সাধারণ জনতা। একদম এই জায়গাটাই আমাদের প্রশ্নটা এই জায়গাটাই আসছে যে কেন্দ্রীয় বাহিনী শুধু মোতায়েন করা হলো শুধু নামে না কাজের জন্য। যারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিয়ে তারপরেও এই ধরনের ঘটনা, আমাদের ব্লক সভাপতি আজকে হাসপাতালে ভর্তি, বিজেপির তো কেউ আক্রান্ত হয়নি, বিজেপির কারো তো মাথা ফাটেনি, বিজেপির পার্টি অফিস পড়ানো হয়নি, তৃণমূল কংগ্রেসের সমস্ত ঘটনাগুলো ঘটেছে। তাহলে যারা মার খাচ্ছে তারা দোষী না যারা মার দিচ্ছে তারা দোষী বা অপরাধী, সেটা মানুষ সবাই জানে বা বোঝে। আজকে যে ঘটনাগুলো ঘটছে ওখানটায় ওটা একদম প্রি প্ল্যান, পরিকল্পিতভাবে দীর্ঘদিন থেকে পরিকল্পিতভাবে ভোট লুট করতে লাগবে, কারণ তারা কোনো কাজ করেনি। মানুষের যখন কাজ করতে পারেনি, ভোটটাকে নিতে হবে সেই কাজটা করছে বিজেপি, এবং তাদের পাখির চোখ রয়েছে উত্তরবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গে কমপক্ষে যত বেশি আসন তারা জোগাড় করতে হবে। এটা গোটা ভারতবর্ষ জুড়েই চলবে। 400-র বেশি আসন তাদের আবকি বার 400 পার এই টার্গেট তারা দিয়েছে, 400 পার করতে চায়, ক্ষমতা যেভাবেই হোক ক্ষমতা। আজকে প্রাণেশবাবু যে কথাটা বললেন, মানুষ এগুলো চিন্তা করে না। আজকে যদি সমালোচনা যদি করতে হয় তাহলে অতীতটাও আমাদেরকে ঘাটতে লাগবে। 1977 সালে এপিএম পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল। 77 সাল থেকে 92 সাল পর্যন্ত একটা চাকরি তারা দেয়নি। 92-এর পরে প্রথম চাকরিও তারা শুরু করে। আরে সেই চাকরিগুলো কখনো 700, কখনো 1500, কখনো 3000, এবং সব থেকে বেশি দিয়েছিল 2003 সালের দিকে 3233। আমি শেষ করি যে চাকরি আজকে পশ্চিমবঙ্গে তো চাকরি যদি নাই থাকতো, আজকে করোনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যারা দুর্নীতি করেছে তারা আজকে তাদেরকে ক্যামেরাতে দেখা যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় প্রমাণিত নয় যতক্ষণ পর্যন্ত আমি তার বাড়িতে আপনার কোন লোকের বাড়িতে টাকা রেখে বেশ 2.5 বছর লাগলো কেন? 2019 লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখি আমরা, এই 3টি কেন্দ্রেই কিন্তু বিজেপি তাদের অধিকার দখল করতে সক্ষম হয়েছে।
প্রার্থী তৃণমূল প্রতিনিধি গৌরাঙ্গ চৌহান বাবুর কাছ থেকে জানবো যে এবার 2024-এর ক্ষেত্রে কি আশা করা হচ্ছে। দেখুন 2024-এর ক্ষেত্রে 3টে আসনে তৃণমূল কংগ্রেস জিতবে, 3টা কেন্দ্রে জিতবে, কারণ তারা কোনো কাজ করেনি 5 বছর সাংসদ থাকা এবং তাদের কেন্দ্রীয় সরকার থাকার পরেও একটা কোনো প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, একটা শিল্প, একটা কলকারখানা, সাধারণ মানুষের জন্য একটা ট্রেন পর্যন্ত চালু করতে যারা পারে না যারা এখানকার মানুষের দৈনন্দিন মানুষের জীবনযাত্রায় রুচি রোজগারের প্রশ্নের চিহ্ন করে দেয়, যারা প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে মানুষকে ইসে করে, যারা এনআরসি সিএ করে সেখানকার মানুষগুলোকে বিপদগ্রস্ত করতে চায়, যারা নাগরিকত্ব দেওয়ার নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে বিপদগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে ভোট। আর এই বিরুদ্ধে ভোটের জন্য মানুষ জেনে গেছে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে মহিলারা, এরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে যাচ্ছে, তারা যেন বেরোতে না পারে, আরে তাদের জন্য এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে। তাহলে তৃণমূল বলছে এবার 2024-এ তারা 3-এ 3 পেতে চলেছেন এই কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ক্ষেত্রে। আমরা সিপিআইএম প্রতিনিধি প্রাণেশ বাবুর কাছ থেকে জানতে চাইব, জলপাইগুড়িতে আপনাদের প্রার্থী দেওয়া হয়েছে দেবরাজ বর্মনকে, আপনি এ বিষয়ে কি বলবেন? দেবরাজ বর্মন অত্যন্ত একজন আমাদের ছাত্র যুব আন্দোলনের মধ্য দিয়ে আসা আমাদের পার্টিতে। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে দুটো ফুলের যে লড়াই, সেই দুটো ফুলের যে বিষ সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে মানুষ এগুলো থেকে পরিত্রাণ চাইছে, কেন্দ্রের সরকারকে দেখছে, রাজ্যের সরকারকে দেখছে। আসলে দুটো সরকারের মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই এবং তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। হয়তো গোডাউনটা একই, কিন্তু ওদের শোরুমগুলো আলাদা, মানে দেখানোর জন্য আলাদা। ওরা বাইরে লড়াই করছে কিন্তু ভেতরে তাদের একটা বোঝাপড়া, সেটা মানুষ দিনের আলোর মতন পরিষ্কার হচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ কিন্তু এবার তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এবং 3টা আসনেই আমরা ভালো লড়াই করছি, তারপরে বাকিটা মানুষ তাদের মতামত প্রকাশ করবে এবং মানুষের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা, ভরসা সবটাই আছে। কারণ আমরা জানি কেন্দ্রের সরকার একদিকে বছরে 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিল, হয়নি। মমতা ব্যানার্জি বছরে 2 লক্ষ বেকারের চাকরির কথা বলেছিল, হয়নি। এ রাজ্যের দুর্নীতি পাহাড় প্রমাণস্বরূপ হয়ে গেছে। এ রাজ্যের মানুষ দেখছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি সাময়িক এই সময়কালে নির্বাচনের জন্য হলেও আমরা বামপন্থীরা আগামী দিনে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন কত সংখ্যায় ভোট পেতে চলেছেন? ভোট তো মানুষ দেবে, আমরা তো মিডিয়ায় এখানে হাউসে বসে আমরা তো বলতে পারবো না। তবে আমরা লড়াইয়ে আছি এবং 3টা আসনেই, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, 3টা আসনেই ত্রিমুখী লড়াই এবং এই লড়াইয়ে যে কেউ জিততে পারে এবং আমরা আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং আমরা সিপিএম আমরা লড়াইয়ের মধ্যে আছি। আমরা জিতবো এই ভরসা, আমাদের আস্থা, আমাদের মানুষের প্রতি বিশ্বাস আমাদের আছে এবং আমরা মনে করি যে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটো শক্তিকেই মানুষ এবার প্রত্যাখ্যান করবে। মানুষ এদেরকে দেখছেন। বিজেপি তো আপনাদের দ্বারাই তৈরি, বিজেপি আমাদের দ্বারা তৈরি। সত্যতা সংক্ষিপ্ত করুন, আমাকে শেষ করতে হবে, পরবর্তী অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে, পরবর্তী অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে। বিজেপির তৃণমূলের গভর্নমেন্টের আমলে হয়েছে, এ রাজ্যে একটা দাঙ্গা হয়নি বামপন্থী সরকারের আমলে, একটা দাঙ্গা করবার মতো ঘটনা হয়নি। আরে ছেড়ে দিন না, কার কোথায় ভোট গেছে, আপনি নিজের ভোটটা রাখুন। বেশ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সত্যদা, আপনি সবকিছু শুনলেন, এবার আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের এবারের লোকসভা নির্বাচন এই 3 কেন্দ্রের ক্ষেত্রে কোন পথে হাঁটতে চলেছে? দেখো, প্রথমত কোচবিহারের কথা বলি। কোচবিহার মূলত পেশি শক্তির উপর নির্ভরশীল। এই মুহূর্তে যদি বলি, গত লোকসভা নির্বাচনের আগে 19-এর আগে কিন্তু বিজেপির সেরকম সংগঠন কিন্তু ছিল না, কোথাও বাংলার কোথাতেও ছিল না। কিন্তু এই 2019 সালে কিন্তু বিজেপি প্রচণ্ড ভালো ফল করে, যেটা বিজেপির নেতারা হয়তো আশা করেননি। উত্তরবঙ্গের 8টার মধ্যে 7টা আসন দখল করে। এই কোচবিহারের কথা বলবো। কোচবিহারে বিজেপি তৃণমূলের সংগঠন কিন্তু অত্যন্ত মজবুত ছিল। এই নিশীথ প্রামাণিক আসার পর তাকে নিয়ে কিন্তু বিজেপির অন্দরেও ক্ষোভ ছিল, কিন্তু নিশীথ প্রামাণিক এক কথায় বলা চলে বিজেপিতে আসার পর কিন্তু বিজেপির ভোট ব্যাংক মজবুত হয়েছে। তারপরে দেখো, এই যে রাজবংশী সমাজের ভোট যারা রয়েছে তারা কিন্তু মূলত বিজেপির পক্ষেই ভোটটা করেন। এবারের লোকসভা নির্বাচন সেই ভোট যদি বিজেপির পক্ষ থেকে বেরিয়ে আসে, তাহলে তৃণমূল কংগ্রেসের ভালো ফল করার সম্ভাবনা রয়েছে, যথেষ্ট রয়েছে। কারণ এবার হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে প্রত্যেকটি কেন্দ্রে। শুধুমাত্র যদি বলি, আলিপুরদুয়ার কেন্দ্রে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে বিজেপি,
বাকি জলপাইগুড়িতে হাড্ডাহাড্ডি এবং কোচবিহারে দেখো আরও একটা জিনিস যে নিশীথ প্রামাণিক গতবার যখন প্রার্থী ছিলেন তখন তিনি শুধুমাত্র একজন তৃণমূল ছেড়ে আসা বিজেপির নেতা, কিন্তু এবারে নিশীথ প্রামাণিক কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে লড়াইয়ে আছেন, সুতরাং তার কিন্তু রাজনৈতিক উচ্চতা অনেকটা বেড়েছে। তো তৃণমূলকে কিন্তু যথেষ্ট আরও কঠিন লড়াই করতে হবে এখানে এই আসন ছিনিয়ে নিতে গেলে, কারণ একদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাবমূর্তি, উল্টো দিকে তোমার বললাম যে নিশীথ প্রামাণিকের পেশি শক্তি যথেষ্ট রয়েছে। তো স্বাভাবিকভাবেই কোচবিহারটা কিন্তু যথেষ্ট নজর কাড়া হতে পারে, ফলাফল কী হবে সেটা তো 4 জুন আমরা জানতে পারবো। একেবারে তো বেশ, এই ছিল আমাদের আজকের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার নিয়ে এই মুহূর্ত অবধি আলোচনা, এবং সাথে সাথে সময় যত পেরোবে ততই কিন্তু ভোটের শতকরাও বাড়বে, আর তার সাথে সাথে আপনাদের খবরের জন্য আরও আপডেট তৈরি থাকছে ট্রাইব টিভিতে। দেখতে থাকুন।